This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুর মানে অর্জুন সিং এটা যেন সমার্থক হয়ে গিয়েছে। অর্জুন বাবু, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিওতে। অর্জুন সিং অ্যান্ড 5 এডিটর শুরু করব, এক এক করে ডেকে নেব আমাদের পাঁচজন এডিটরকে। পাঁচজনকেই স্বাগত জানাবো। আজ প্রশ্নকর্তা হিসেবে তারাও রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সিং। আমি শুরুতেই অর্জুন বাবুর কাছে যাই। খুব রিল্যাক্সড লাগছে, মানে বেশ চনমনে ব্যাপার। রাজনীতি আর লাইফ দুটোকেই এনজয় করতে হয়। আপনি রিল্যাক্স না থাকলে প্রেসারে মরে যাবেন, হার্ট অ্যাটাক হবে, সুগার বাড়বে, সবটাকে এনজয় করতে হয়। এই মুহূর্তে আপনি রাজনীতিটাকে ভীষণ এনজয় করছেন নিশ্চয়ই। আমি সবসময় সব জিনিস এনজয় করি, কেন টেনশন নিয়ে মানুষ বাঁচতে পারে না, টেনশন রাখলে অনেক রকম অসুবিধা হয়। আচ্ছা, এই যে ব্যারাকপুরের মানুষ, মানে যখন থেকে আপনি দলবদল করেছেন, বিজেপিতে গিয়েছেন, তখন থেকে বিজেপির নেতারাও এতটা শিওর হতে পারছেন না, কিন্তু আপনার অনুগামীরা এবং আপনি নিশ্চিত টিকিটের ব্যাপারে ছিলেন, আছেন। এবং এই যে কনফিডেন্সটা, এটা যে আপনার মধ্যে কাজ করে, কি ম্যাজিক ব্যারাকপুরে অর্জুন সিংয়ের কি ম্যাজিক চলে? না, সেরকম কোনো ব্যাপার নেই, পার্টি যেটা ঠিক করবে সেটাই হয়, কিন্তু কনফিডেন্স না রাখাটাই কেন আর রাখাটাই কেন? যখন রাজনীতিতে এসেছি, একটা কনফিডেন্স সবসময় থাকা দরকার। যে কোনো কাজ করতে গেলে, রাজনীতি হোক, সমাজের কোনো কাজ হোক, পার্সোনাল লাইফে বিজনেস হোক, একটা কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স যদি না থাকে, আপনি প্রথমেই আপনি 30 নম্বর আপনার কমে যাবে। কনফিডেন্সটা হলো ফার্স্ট স্টেজ, 30 নম্বর আপনাকে এগিয়ে নিয়ে যায়। কনফিডেন্স থাকতে হয়। আর কনফিডেন্সের আরও একটা সাপোর্ট পাই, যেটা হলো কি, কনফিডেন্স তখনই হয় তখন আপনি একটা একদম বেস লেভেলে পলিটিক্স, যার সঙ্গে মানুষের একটা সাপোর্ট থাকে। একটা ভাষা এটাও আছে কি জননেতা, যারা জননেতা থাকে তাদের একটা প্লাস পয়েন্ট থাকে, 30% এমনি প্লাস থাকে। তারা ওটা নিয়ে খুব চিন্তা ভাবনা করি না, কে কী করলো না করলো। নিশ্চিতভাবে বিজেপিতে গেছি, বিজেপি ঠিক করবে কি ব্যারাকপুর কিভাবে আসবে, কিভাবে এ করবে। অল ইন্ডিয়া পার্টি আছে, অল ইন্ডিয়া পার্টির তরফ থেকে এটা ওইভাবে সার্কুলেট করা হয় কি কারা যোগ্য আছে, কিভাবে করবে, এই সবটাই পার্টি ডিপেন্ড করে। আমি কনফিডেন্স হারাবো কেন? আমার তো কনফিডেন্স হারাবার কোনো ব্যাপার নেই, আমি ওরকমই চলবো। এবং এই কনফিডেন্সটাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। আমাদের সঙ্গে এডিটররা রয়েছেন। আমি এডিটর পিউ রায় আমাদের সঙ্গে রয়েছেন। পিউ, অর্জুনবাবু, খুব ভালো লাগছে আপনাকে আমাদের মধ্যে পেয়ে, এবং এতজন মিলে প্রশ্ন করার সুযোগ পাবো, এটা সত্যি আমাদের জন্য অ্যাডভান্টেজ। আমি পলিটিক্সের কথা বলি, আমি আশা করব আপনি খুব অনেস্ট আনসার দেবেন। আপনি এক্ষুনি জননেতা শব্দটা বললেন, সত্যি কি জনগণের কোনো বিশ্বাস আপনার ওপর আছে? আপনার কোনো বিশ্বাসযোগ্যতা আছে, নাকি মানি আর মাসল এই দুটো ব্যবহার করে আপনি একটার পর একটা ভোট জিতছেন? যদি মানি আর মাসেল ব্যাপার থাকতো, তাহলে দেশের সব থেকে মুকেশ আম্বানি প্রধানমন্ত্রী হতো, সব থেকে বড় লোক আমাদের দেশে। মানি সব জায়গায় কাজ করে না, মানুষের বিশ্বাস কাজ করে। একটা লোককে কোনো বিপদে খুঁজলে সে লোকটা পাওয়া যাবে, এটা একটা বড় কথা। নালে কি হয়, রাজনীতিতে 5 বছর পরে মানুষ আসে, হয়তো কিছু টাকা পয়সা খরচ করে, হয়তো কাউকে ভুলভাল বুঝিয়ে ক্ষমতায় চলে আসে, কিন্তু তারপরে আর ওকে পাওয়া যায় না। কিন্তু আমি জনপ্রতিনিধি থাকি না থাকি, আমাকে আমার এলাকার মানুষ সবসময় পায়। আপনি কোনটা এগিয়ে রাখবেন নিজেকে, বাহুবলী তকমায় না জননেতা? দেখুন, বাহুবলী কাকে বলা যায়, এটা একটা বড় প্রশ্ন আছে বাহুবলী ব্যাপার নিয়ে। বাহুবলী যদি কেউ খারাপ কাজ করছে, কেউ যদি মানুষের উপর অত্যাচার করছে, আর সেটা সহ্য করা। আমাদের বাংলায় এটা একটা প্রবলেম আছে, পশ্চিমবাংলায় অত্যাচারটাকে মানুষ না খুব মাথা নিচে করে সহ্য করে। এই জায়গা থেকে আসতে হবে, নাহলে কিন্তু দীর্ঘদিন একটা সিস্টেম অত্যাচার করে যাবে, আর সবাই চুপ করে কি করব, পুলিশ আছে, কি করব, ওদের হাতে গুন্ডা আছে, কি করব, এইটা করলে আমাকে ফাঁসিয়ে দেবে। বেশিরভাগ লোক আজকে তৃণমূল কংগ্রেসের যারা আমার কলিগ ছিল, তারা আমাকে সমর্থন করবে, আবার বলছে
জানো দাদা, যদি একটু আমি এগিয়ে যাই না, আমার বাড়িতে অসুস্থ আমার বউ আছে, আমার নামে কেস দিয়ে দেবে। আপনাকে সমর্থন করব, কিন্তু আমার একটু প্রবলেম আছে। তো এই যে ভয়টাকে বাংলায় কাটাতে হবে, নালে কিন্তু দীর্ঘদিন ধরে একটা দেখুন, আপনি দেখবেন বহু জায়গা 5 বছরের মধ্যে চেঞ্জ হয়, কিন্তু এখানে 34 বছরে কেউ ক্ষমতায় ছিল, 12 বছর ধরে ক্ষমতায় চলে আসছে। আর প্রত্যেকটা মানুষ বলছে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা মানুষ বলছে বাংলায় কি আমাদের চাকরি হলো না, চাকরি নিয়ে বছর পর বছর লোক রাস্তায় আছে, কারখানা চলছে না, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর তা সত্ত্বেও ওই 4টে ক্রিমিনাল আসছে বলছে, আর তার উপরে কেউ প্রতিবাদ করছে না। এটাকে যদি প্রতিবাদকে আপনি বাহুবলী বলেন, আমার কিছু বলার নেই। আমাদের এডিটররা চোখা প্রশ্ন করবে, কারণ আপনারা যে শো এই মুহূর্তে TV9 বাংলায় দেখছেন, তা বাংলা টেলিভিশনের ব্যাকরণ বদলে ফেলার শো। আমাদের পরবর্তী এডিটর গার্গী গুহ ঠাকুরতা। দলবদলের কথাতেই বলি, যেটা পিউ বলল একটু আগে, আপনারই বর্তমান দলের একজন নেতা বলেছেন যে এখন দলবদলটা অনেকটা IPL খেলার মতো হয়ে গেছে, আজ এই টিমে আছে তো কাল অন্য টিমে। তো আপনার ক্ষেত্রেও এই প্রশ্নটা বারে বারে উঠে আসে, যেহেতু বেশ কয়েকবার বদল হয়ে গেল। সেক্ষেত্রে আপনি একটু আগে একটা কথা বললেন, ভয়। এই শব্দটা আমি কোট আনকোটে যদি ব্যবহার করে বলি, এরকম কোনো ভয়ের কারণেই কি আপনি দল বদল করে হঠাৎ বিজেপি ছেড়ে আবার তৃণমূলে গেছিলেন? দেখুন, একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন 2021 সালে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, সব থেকে বেশি ইফেক্ট হয়েছিল আমার ব্যারাকপুরটা। সেখানে কয়েক হাজার ছেলের চাকরি চলে গেছিল, হাইকোর্টে যেতে হয়েছিল আমাদের। হাইকোর্ট থেকে কিছু ছেলে চাকরি পেয়েছিল, আমাদের প্রিয়াঙ্কা টেবরিয়াল কেসটা লড়েছিল, অর্ডার হয়েছিল। সব এই জেলাতেই 24 পরগনাতে 2জন শিরোনাম ছিল নেতৃত্ব, জ্যোতিপ্রিয়া মল্লিক আর পার্থ ভৌমিক। তখন আপনাদেরও চ্যানেলে এটা শিরোনামে এসেছিল কি, CBI রিপোর্ট দিয়েছিল কি এরা পোস্টপোল ভায়োলেন্সের নায়ক ছিল। সেই সময় এই যে যারা একদম মাটির সঙ্গে যুক্ত থাকে, যে পলিটিশিয়ান না, তাদের কাছে সব ব্যাপারে মানুষ চলে আসে। এটা সামান্য বাড়িতে ঝগড়া হলেও আমার কাছে চলে আসে। তো এই যে লুটপাট হচ্ছে, খুন হয়ে গেছে, কারো বম মেরে মাথা উড়িয়ে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত সেই মহিলাকে, তার বাচ্চাকে আমি কিন্তু কন্টিনিউয়াস তার শিক্ষা ব্যবস্থা করেছি, মাইনা দিই প্রত্যেক মাসে। কে দেয় না দেয় আমি জানি না, আমিও তাকে দিই। এরকম বহু লোক আছে যার সকাল থেকে বিকাল অবধি তাদেরকে সাহায্য আমাকে করতে হয়। তখন আমাকে টাইমিং অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। সেই মানুষগুলো আমাকে বলেছিল যে আপনি কোনোভাবে আমাদের বাঁচান, কোনোভাবে আমাদের বাঁচান, কোনোভাবে আমাদের বাঁচান। তখন আমাকে একটা টাইমিং অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। কিন্তু তখনও আপনি নজর রাখবেন, আমি কিন্তু কোনোভাবে কোনো নেতৃত্ব, কোনো রকম কোনো কারো বিরুদ্ধে বা কারো এগেনস্টে কোনো কথা বলা আমি কিন্তু করিনি। বহু মানুষ আমাকে বলেছিল না এই পার্টিটা আপনি সরকারে আছে, আপনি একটু, এর মধ্যে আমারও একটা পার্ট ছিল, আমার উপরে অনেক মামলা মোকদ্দমা করেছিল। কিন্তু আমি মামলা মোকদ্দমা আপনি জানেন সুপ্রিম কোর্টে একদিনে 1 ঘন্টার মধ্যে স্টে পেয়েছিলাম। 165টা মামলা ভারতবর্ষের ইতিহাসে ফার্স্ট টাইম সুপ্রিম কোর্ট একদিনে স্টে করেছিল। মামলা শুনেও আপনি অবাক হয়ে যাবেন, একজন অর্জুন সিং একদিনে 1 সময় 4টে স্পটে নাকি আমি ভায়োলেন্স করছি। এইভাবে মামলা সাজাতেও পারে না এরা। মানে পুলিশের, পশ্চিমবাংলা পুলিশের যে একটা বলা যায় ক্রেডিবিলিটি এমন নিচে তলানিতে চলে গেছে, তারা মামলাও সাজাতে পারে না। আপনি নিশ্চয়ই শুনেছিলেন একদিন দিদি মাননীয় মুখ্যমন্ত্রী বকটুই ঘটনাতে নিজে বলছেন এই মামলাটাকে সাজাতে হবে। কি একটা মুখ্যমন্ত্রী বলছে মামলা সাজাতে হবে? তো এই জায়গাতে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। কিন্তু কোনো দিন আমি, সেই মানুষ আমাকে বলেছিল, আমি জানতাম এরা আমাকে টিকিট দেবে না, এটা আমার জানা ছিল। কিন্তু আমি কিন্তু মানুষকে এটা বোঝাতে পেরেছিলাম, দেখো এরা সবসময় মানুষের যে অর্জুনবাবু, ঠিক এখান থেকে আমি আমাদের পরবর্তী এডিটরের কাছে যাব। কিন্তু আপনি জানা সত্ত্বেও সেদিন ব্রিগেডের মঞ্চে ছিলেন, আমি ব্রিগেড কভার করতে গিয়েছিলাম, সেই কারণে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আমার মনে এলো। রাজা চট্টোপাধ্যায় পরবর্তী এডিটর। অর্জুনদা, আপনাকে স্বাগত জানাই আরও একবার। আমি আপনার কাছে একটা পুরনো কাসুন্দি ঘাঁটবো, এটা হচ্ছে রিগার্ডিং ভাটপাড়া ইউনিক কেন্দ্র। গোটা দেশে এইরকম কেন্দ্র আছে কিনা আমার জানা নেই। আপনার বাবা সত্যনারায়ণ সিং 3বারের MLA,
আপনি কনজিকিউটিভ 4 বার 2001, 2006, 2011, 2016 আপনার ছেলে উপনির্বাচনে প্রথমে 19-এ জিতলেন, তারপরে আবার 21-এ জিতলেন। সুতরাং সিং ইজ কিং, এটা ভাটপাড়াতে বলাই যায়, সিং ফ্যামিলি ইজ কিং। এর পরেও আপনি কখনো মন্ত্রিত্বের স্বাদ পাননি। 4 বার বাম জমানায় এরমভাবে জিতেও বারে বারে সুযোগ এসেছে, 11-এ সুযোগ এসেছে, হয়নি। 16-এ সুযোগ এসেছিল যখন মুকুল রায় প্রায় সাইডলাইন, আপনি এক্সপেক্ট করেছিলেন, হয়নি। যখন দীনেশ ত্রিবেদী যখন রেল বাজেটে রেলের ভাড়া বাড়িয়ে দিলেন, আমার মনে আছে পার্টি আপনাকে বলেছিল বি রেডি ফর ব্যারাকপুর লোকসভা, আপনি সেখানে খাটাখাটনি করেছিলেন, লোকসভার টিকিট পেলেন না। বিজেপিতে গেলেন, সেখানেও আপনি মন্ত্রী হতে পারলেন না। সুব্রত ঠাকুর অ্যান্ড আদার্স, যারা মাচ মোর জুনিয়র, অনেক পরে যাদের নাম প্রমিনেন্ট হয়েছে, তারা মন্ত্রী হয়ে গেলেন। যদি এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠে যে মন্ত্রিত্বের লোভেই আপনি আবার তৃণমূলে আসছেন না, বিজেপিতে চলে যাচ্ছেন, যেহেতু এপারে ওপারে কোনো দিকেই হয়নি, তাহলে আপনি কি উত্তর দেবেন? দেখুন, প্রথম প্রশ্নের উত্তর দিই, যেটা উনি বললেন কে 21-এ মঞ্চে, এই মঞ্চে কেন ব্রিগেডে বসেছে, জনগর্জন সভায় জনগর্জন টিকিট পাবেন না জেনেও না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু নিজের গায়ে দোষ নিতে চাইছিলাম না। আমার কিছু টিএমসি যারা সমর্থক, কিছু মানে এটা টিএমসিতে একটু অদ্ভুত ব্যাপার, 10% লুটপাট করছে, 90% পাচ্ছে না। সেই 90% যারা পায় না, তারা বলেছিল না আপনি একটু ওয়েট করুন, আপনি ওয়েট করুন, হয়তো বুঝে যাবে এরা কি এদেরকে দিয়ে কিছু হবে না। কিন্তু আমি জানতাম এটা হচ্ছে না, তা সত্ত্বেও বসেছিলাম। কিন্তু আমি মানে 5 ঘন্টা বসেছিলাম। এবার থাকলো আপনার এই কথাটা, মন্ত্রী হওয়াটা। দেখুন, এই তৃণমূল সরকারকে আনার জন্যে দীর্ঘ লড়াই ব্যারাকপুরে, আপনি যদি ব্যারাকপুরকে চিনেন, এই ব্যারাকপুরের লড়াইটাকে আমরা লড়েছিলাম। নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উনি আছেন, উনি লিডার, এর মধ্যে কোনো সন্দেহ নেই উনি লিডার। কিন্তু একটা লিডারকে শুধু একা লিডার তৈরি হয় না, লিডারকে তৈরি করার জন্য অনেক তার সাপোর্টিং হ্যান্ড লাগে। আমরা কিন্তু এই নর্থ 24 পরগনা সব থেকে বেশি সিট, 33 সিট, সেই জায়গা কিন্তু এক্সাম্পল আমরা তৈরি করেছিলাম কি সিপিএমকে হারানো যেতে পারে। অনেক কাজ করেছিলাম আমরা পার্টির। কিন্তু 2011 সালে যখন ক্ষমতায় আসে, ফার্স্ট আমাকে ছুঁড়ে ফেলে দেয়। এটা রিজনাল পার্টিতে হয়, যাদের পার্সোনাল ক্ষমতা থাকে, যাদের জনবল থাকে, তাদেরকে রিজনাল পার্টি কোনোদিন তুলে না, উঠায় না। এবার তখনই আমার দু-তিনজন IPS IAS বন্ধুরা দাঁড়িয়েছিল, আমাকে বললো আপনাকে করছে না, বলে করবে না কোনোদিন আমাকে। বলে কেন? তাই আমি বললাম কি এটা রিজনাল পার্টি ক্যারেক্টার আছে। ওই সময় আমি দেখেছিলাম একটা ডাক্তারকে PWD মিনিস্টার করছে, একটা যে ইঞ্জিনিয়ার আছে তাকে হেলথ ডিপার্টমেন্ট দিচ্ছে। তো এটা রিজনাল পার্টিতে হয়, যে কাজ বুঝে তাকে কিন্তু সেই জায়গা রাখা হয় না। এবার আপনার সেকেন্ড প্রশ্ন কি আপনি MP হওয়ার পরে আপনাকে মন্ত্রী করা হলো না। দেখুন, অল ইন্ডিয়া পার্টিতে অনেক রকম কম্পালশন আছে, অনেক রকম সিস্টেমের মধ্যে অল ইন্ডিয়া পার্টি চলছে। কোথাও জাতের সমীকরণ থাকে, কোথাও ধর্মের সমীকরণ থাকে, কোথাও নানা রকম সমীকরণ থাকে। আর বিজেপিতে আমি তো ফার্স্ট নতুন গেছিলাম, এবার হয়তো তখন আমাকে সেইভাবে বুঝিনি কি একে করতে হবে, বা বিজেপি যে লড়াই অতদিন ধরে দিয়েছে হয়তো সেই লড়াইতে আমি ছিলাম না। এরকম বিজেপির একটা বড় সিস্টেম আছে, যারা কিছু লোক সামনে দিয়ে রাজনীতি করে, তার কয়েক হাজার গুণ লোক পিছন থেকে রাজনীতি করে। ওই জায়গাতে ওই সিস্টেমের মধ্যে আমি পড়িনি, এটা নিয়ে একটা হতে পারে। তো ওই সব নিয়ে আমার খুব বেশি সমস্যা ছিল না। দেখুন, একটা লোক পোস্টার মেরে প্রথম রাজনীতি, আমার বাবা MLA ছিলেন, তো আমি পোস্টার মারতাম। কিন্তু বাবা আমাকে বসিয়ে যায়নি কি তোমাকে বসতে হবে, কিন্তু আমি পোস্টার মেরে MP হয়েছি। এটা কম বলা যায় না রাজনীতিতে। এটা একটা জায়গা তৈরি নিজের থেকে করেছি, ওখানকার মানুষের বিশ্বাস অর্জন করেছি। আমাদের ওখানে সিং ইজ কিং এ ব্যাপার নেই। আপনি যদি ইতিহাস দেখবেন, আমার ফ্যামিলি 50 ইয়ার্স পলিটিক্যাল ফ্যামিলি ওখানকার। আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু, ওই যতগুলো কারখানা হয়েছে তারা কনস্ট্রাকশনে কাজ করতেন ওখানে। তারা কিন্তু আপার মানে বিহার UP থেকে
লোকগুলোকে নিয়ে সেখানে চাকরি দিতেন। এমন কোনো লোক পাবেন না আমার ওখানে যার থার্ড জেনারেশন বিফোর আমার ফ্যামিলির লোকরা চাকরি দেয়নি। আমি যে কোনো লোককে বলছি, আমার চ্যালেঞ্জ আছে, আমরা বাড়ি বাড়ি না গেলে ওখানে আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। বেশ, অর্জুন সিং চ্যালেঞ্জ ছুটছেন এবং আমাদের দর্শকরাও বোধ হয়, ব্যারাকপুরের মানুষও বোধ হয় এই চ্যালেঞ্জটা লুফে নিচ্ছেন। পরবর্তী এডিটর তন্ময় প্রামাণিক। একটা বিষয় আপনাকে বলার, যে আপনি রাজনৈতিক নেতা, আপনার ছেলেও পরে জনপ্রতিনিধি হয়েছে, আপনি যখন তৃণমূলে চলে যাচ্ছেন ছেলে রয়ে যাচ্ছে পুরনো দলে বিজেপিতে, বাপ বেটা, তো সেখানে মানুষ বিশ্বাস করবে কি করে যে আপনাদের মধ্যে রাজনৈতিক কোনো একটা সমীকরণ, যে আপনি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূল আসার পরেও, বা ছেলে সে বাবা যেহেতু তৃণমূলে গেছে সে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, মানুষ বিশ্বাস করবে কি করে? দেখুন, মানুষের বিশ্বাস ব্যাপার থাকে না এখানে। মানুষের বিশ্বাস ওখানে পলিটিক্যাল অর্জুন সিং বা রাজনীতিক অর্জুন সিং থেকে বেশি সামাজিক অর্জুন সিংয়ের গুরুত্ব আছে, বা সামাজিক আমার ছেলের গুরুত্ব আছে। পলিটিক্যাল হাওয়াতে জিতে পলিটিক্যাল পার্টি, আর হাওয়া যখন ফেভারে নেগেটিভ হয় তখন হেরে যায়। কিন্তু আমরা হাওয়াতে না, আমরা আমাদের সিস্টেমে জিতি। সিস্টেম মানে জনসেবা, মানুষের এর মধ্যে থাকে। এবার বিশ্বাস অবিশ্বাসের যে কথাটা বললেন, আমার ছেলের যায়নি। আমার ছেলে একটা কথা বলছিল, তোমাকে কিন্তু তুমি বাঁচাতে যাচ্ছ লোকগুলোকে, কিন্তু এরা তোমার উপরে বিশ্বাস করবে না। এই ব্যাপারটা আমি ছেলেকে বলবো, তার আইকিউ অনেক বড় ছিল, কিন্তু ছেলেও বুঝতে পারিনি কি আমি কেন যাচ্ছি। কিন্তু ওকে আমি তখন বুঝাতে পারছিলাম না কি এইটা আমাকে টাইম বিং একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আমাকে পলিটিক্স মানে একটা অ্যাডজাস্টমেন্ট করে আমাকে মানুষগুলোকে বাঁচাতে হবে। কেন আমি অর্জুন সিং হাওয়ায় বাতাসে এসে জিতবো, বাতাস থাকবে না তখন জিতবো না, এরকম কোনো ব্যাপার নেই। মানে এখানে কি বিজেপি তৃণমূল একসাথেই ছিল? না, আমি বলে দিচ্ছি, এরকম বহু লোককে দেখবেন কি যারা একটা বাড়িতে দুটো পার্টি করে। কিন্তু এই নিয়ে আমাকে প্রশ্ন অনেকবার করা হয়েছিল, অনেকবার পার্টির তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু আপনি এটাও বিশ্বাস করবেন কি না করবেন আমি জানি না, তৃণমূলে একদম দিদিমণি কিচেন ক্যাবিনেটের একজন নেতা আমাকে বলেছিল, জীবনে এই ভুল করবি না, এরা তোর সঙ্গে করবে, তোকে ডিচ করবে, তুই ছেলেকে এখানে আনবি না, এই পার্টিতে তোর জায়গা হবে না। ঠিক এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, মুকুল রায় 2011-র পট পরিবর্তনের পর রাজ্যের বলা চলে দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি মুখ্যমন্ত্রীর পরে বা দলে তৃণমূলের মধ্যে, সেই মুকুল রায়ের সঙ্গে তো আপনার প্রায়ই বলা চলে কোনো রকম ভালো সম্পর্ক ছিল না, এমনটাই তৃণমূল দলের অভ্যন্তর থেকেই জানা যায়। মুকুল রায় বা মুকুল রায়ের ছেলে, তার সঙ্গে তো বিরোধ ছিল আপনার। একবার বোধহয় বরানগরে ওখানে কোনো গাড়িতে পুলিশ তাড়া করা বা কোনো একটা ঘটনাও ঘটেছিল, 2011-র পরে হয়েছিল এটা, সেটা নিয়েও তোলপাড় হয়েছিল। মুকুল রায় কি এখন তৃণমূলে থাকলে তৃণমূলের ভালো হতো, কি মনে হয় আপনার? দেখুন, মুকুলদা সবসময় ওই চেয়ারের ঘিরে রাজনীতি করেছে। সিনিয়র মানুষ, আমি অস্বীকার করব না, বাট চেয়ারে পাশে থেকে রাজনীতি করা আর বীজপুরে দাঁড়িয়ে রাজনীতি করার মধ্যে তফাৎ আছে। মুকুল রায় আমার অনেক সিনিয়র মানুষ, কিন্তু মুকুল রায়ের ভোটার লিস্ট থেকে নামও কাটিয়ে কসবাতে নাম লিখিয়ে নিয়েছিলেন। কিন্তু অর্জুন সিং মরে গেলেও ওই আমাকে এবারও বলা হয়েছিল কি তুমি ব্যারাকপুর ছেড়ে দাও, আমি যেখানে সব কিছু করলাম সেটা ছেড়ে দাও, এটা কিন্তু অর্জুন সিং পারবে না, এটা মুকুলদা পারবে। দেখা করতে যাবেন ভোটের আগে মুকুলদার সঙ্গে? নিশ্চয়ই, উনি যদি আমাকে এলাউ করেন, ওনার শরীরটা খুব খারাপ, তাহলে নিশ্চয়ই যাব। একটা সিনিয়র মানুষ সঙ্গে আশীর্বাদ নেওয়াটা তো কোনো অপরাধ না। বেশ, এডিটর সৈকত বসু। অর্জুনবাবু, আপনি 2022 সালের 22শে মে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন। এখন আপনার কথাবার্তা শুনে যা মনে হচ্ছে যে আপনার শরীরটাই তৃণমূলে গিয়েছিল, মনটা বিজেপিতেই থেকে গিয়েছিল, এবং তার পরবর্তীকালে হলো এখনও পর্যন্ত লোকসভাতে আপনি বিজেপির সাংসদ হিসেবেই সংসদের খাতায় কলমে থেকে গেলেন। রাজনীতি তো কেবলমাত্র একটা সম্ভাবনার শিল্প নয়, সম্ভাবনার শিল্প নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে তো একটা নীতি নৈতিকতা এই প্রশ্ন জড়িয়ে থাকে। আপনিও বিজেপির সাংসদ পদ ছাড়লেন না, বিজেপিও আপনাকে তাড়ালো না, তারপরে এই সম্প্রতি আপনি বিজেপির সাংসদ হয়ে আবার বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগদান করলেন। এইটা যে পুরো ঘটনাক্রমটা কি একই সঙ্গে অনৈতিক এবং হাস্যকর নয়? না, আপনার প্রশ্ন খুব ভালো আছে, কিন্তু আপনি হয়তো জানেন না, মানে ব্যাক
তে কী হয়েছিল, পিছনে কী নিয়ে তথ্যটা কী আছে। যখন আমাকে তৃণমূলে আনার জন্য সুপারিশ শুরু হলো, আমি ফার্স্ট ম্যান যাকে সুপারিশ করা হয়েছিল কি তৃণমূলে আসতে হবে। এটা হয়তো তৃণমূলে স্বীকার করবে, নাম যদি বলেন তাও বলে দেবো আমি। তো আমাকে বলা হয়েছিল তৃণমূলে আসতে। তখন আমি বলেছিলাম কেন আমি যাব, আপনারা তো ভালোই আছেন। তো না, একটা আমাদের এরকম হিন্দি স্পিকিং লোক দরকার আছে যারা এইগুলো। আমি বললাম শত্রুঘ্ন সিনহা এসে গেছে। বলো না, ও তো আর্টিস্ট আছে, আপনি পলিটিক্স করেন, এই সব হলো। তারপরে আমি বললাম কি আমাকে তো রিজাইন আমি করে দেব। তখন বলা হলো, একদম টপ ম্যান বললেন, মানে টপ লিডার বললেন আমাদের কি শিশিরবাবু আর দিবেন্দু তো করছে না, তুমি কেন করবে। তা আমি বললাম এটা ঠিক লাগছে না। বলে না না, ওটা এইভাবে কোনো অসুবিধা নেই, চালাও। এটা কিন্তু ওখান থেকে বলা হয়েছে। এবার আমি যখন আমাকে ডাকা হলো, আমাকে বলা হলো, সেটা তখন আমাকে মানতে হলো এই কথাটা। এবার অনৈতিক নৈতিক ঠিকই আপনি বলেছেন, কিন্তু যারা এটা একটা মানে ব্রডলি আপনি দেখবেন এটা অনৈতিক নিশ্চয়ই আছে, কিন্তু যারা ওখানকার ব্যারাকপুরে মানুষ, যে মানুষগুলোকে প্রবলেম হচ্ছিল, সে মানুষগুলো জন্যে এটা করেছিলাম। এটা আপনি যদি রিসার্চ করবেন, ব্যারাকপুরে যাবেন, আপনার লোকগুলো যখন ওখানে যাবে কথা বলবে, কিন্তু ব্যারাকপুরে মানুষ এই কথাটাই বলে। পলিটিক্স নিশ্চয়ই আছে কি, তার জন্য আপনি একটা জিনিস ভাববেন, আমার যদি কল ডিটেল খুঁজবেন, বেশিরভাগ লোক বিজেপি তো আছেই, বিজেপির লোকরাও আমাকে বিশ্বাস করে, বেশিরভাগ লোক এই পুলিশ তো আমার সব ফোন ট্যাপ করে, তো ও দেখবেন কি সব থেকে বেশি টিএমসি লোকেরাই আমাকে ফোন করে, কবে ঘোষণা হচ্ছে, কবে ঘোষণা হচ্ছে। অর্জুনবাবু, সেই তালিকায় আপনার গুড ফ্রেন্ড রয়েছে? গুড ফ্রেন্ড ব্যারাকপুরে আপনার গুড ফ্রেন্ড বলে এতদিন আপনি যাকে বলতেন, এখন অবশ্যই নিশ্চয়ই আছে। না না, গুড ফ্রেন্ড সবসময় গুড ফ্রেন্ডই থাকে। একটা পলিটিক্যাল মঞ্চে আমাদের বলতে হয়, আর গুড ফ্রেন্ড থাকবে কেন। ও দেখুন, ও নিজেও চাইবে না কি ও এই লড়াইতে সাকসেস হোক, কেন মন্ত্রী অত ভালো, মন্ত্রী অত ভালো রোজগার, কি ও এমপিতে রোজগার পাবে না। আমাদের অর্জুন সিং অ্যান্ড 5 এডিটর্স, এরপর র্যাপিড ফায়ার। আমি আশা করব এখানেও আপনি অনেস্ট এবং স্পোর্টিংলি উত্তর দেবেন। আমি পিসিআরকে বলবো একবার আমাদের ফার্স্ট র্যাপিড ফায়ার বিগ বলে প্লে করতে। পিসিআর প্লিজ। পছন্দের বিজেপি রাজ্য সভাপতি, দুজনের ছবি জল করছে, দুটো নাম জল করছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। অর্জুন সিং এর উত্তর। এখানে পছন্দের কোনো ব্যাপার নেই, এখানে দিল্লি যেটা ঠিক করে সেটাই হয়, এখানে আমার পছন্দের কোনো ব্যাপার নেই। ও দুজন সঙ্গে আমার খুব ভালো রিলেশন। পছন্দের মানুষকে দুজনের মধ্যে পছন্দ অপছন্দের কোনো ব্যাপার থাকে না, রাজনীতিতে আবার পছন্দ অপছন্দ কিছু নেই। বেশ, উভয় সংকট, হ্যাঁ, এবং হ্যাঁ একদমই ব্যালেন্সড আনসার। কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা উত্তর অর্জুন সিংকে আমরা এড়িয়ে যেতে দেবো না। এনিওয়ে, আমি পিসিআরকে বলবো পরবর্তী র্যাপিড ফায়ার প্লে করতে। পছন্দের রাজনীতিবিদ, 3 জনের নাম, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিক, সোমনাথ সেন। নাম্বার 3 কাকে রাখবেন? তৃণমূলের দুর্ভাগ্য, তৃণমূলের রাজনীতি ব্যক্তিদের কদর নেই। রাজ চক্রবর্তী ফিল্মে কাজ করা উচিত, তাকে রাজনীতিতে নিয়ে এসে ব্যারাকপুরটাকে সর্বনাশ করা হলো। তার মানে নাম্বার 3 রাজ চক্রবর্তী। পার্থ ভৌমিক পলিটিক্যাল ছেলে, কিন্তু যখন বিপদ থাকে তখন পার্থ ভৌমিককে পাওয়া যায় না, সে ফোন সুইচ অফ করে পালিয়ে যায়। সোমনাথ সেন, এটা রাজনীতি না, এটা একটা কি বলা যাবে, পলিটিক্যালি এক্সটর্শন করা একটা জায়গা পৌঁছে দিয়েছে নিজের বিধানসভাটাকে। তিনি যে অর্ডারটা বললেন, রাজ চক্রবর্তী নাম্বার 3, নাম্বার 2 পার্থ ভৌমিক এবং সোমনাথ সেন নাম্বার 1, কিন্তু তিনি এটা পছন্দের ভিত্তিতে করলেন না অপছন্দের ভিত্তিতে, যাই হোক সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আমি পিসিআরকে বলবো পরবর্তী র্যাপিড ফায়ার প্লে করতে অর্জুন সিং এর জন্য। পছন্দের প্রধানমন্ত্রী অর্জুন বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী। দেখুন, নরেন্দ্র মোদীজি পৃথিবীর সারা মানে পুরো পৃথিবীতে ভারতবর্ষকে এমন একটা জায়গায় এস্টাবলিশ করেছেন কি ভারতবর্ষে শুধু নয়, মানে এমন একটা দেশ যেখানে ইসলামিক কান্ট্রি, সেখানেও আজকে নরেন্দ্র মোদীজি একটা জায়গা তৈরি করেছেন। আবুধাবিতে আমি নিজে ওখানে গেছিলাম, 78 একর জমি, এটা কোনোদিন হতে পারে না, কিন্তু কারিশমা এটা আছে। অটল বিহারী বাজপেয়ী একটা সন্ত মানুষ ছিলেন,
এর মধ্যে কোনো সন্দেহ নেই। উনি একটা পথ দেখালেন ভারতবর্ষে রাজনীতিতে, ভারতীয় জনতা পার্টি এমন একটা জায়গা, স্টার্টিং পয়েন্ট, মানে সব কষ্ট করে সহ্য করে একটা জায়গা তৈরি করলেন, তার উপরে সবাইকে হাঁটতে হলো, এইটাই আছে। আচ্ছা, আমি পরবর্তী র্যাপিড ফায়ারে যাব, কিন্তু এর মাঝে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি যখন এর আগে তৃণমূলে জয়েন করেছিলেন তখন আপনি বলেছিলেন দিদি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এবার যখন বিজেপিতে ফিরলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমা করলেন? প্রধানমন্ত্রী আমাকে খুব ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। কেন? উনি এখানকার পরিস্থিতি জানেন। দুজনের মধ্যে পছন্দের প্রধানমন্ত্রী আমার মনে হয় এডিটররাও বুঝে গিয়েছেন কে। পরবর্তী র্যাপিড ফায়ার আমি প্লে করতে বলবো, খুবই ইন্টারেস্টিং। পরবর্তী র্যাপিড ফায়ার অর্জুন সিং এর জন্য আমি রাখতে বলবো পছন্দের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর পর পছন্দের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। দেখুন, মমতাদি ভালো লিডার, বাট অপোজিশন লিডার, কন্ট্রোল হারিয়ে গেছে এখন। বুদ্ধদেব বাবু যেরকম লাস্ট আওয়ারে বাংলার মানে বিউরোক্রেটসের হাতে চলে গেল পার্টিটা, আপনি বিশ্বাস করবেন না, বেশিরভাগ এমএলএরা আমাদেরকে বলতো, তখন তো আমরা তৃণমূলে মানে হার্ডলাইনার ছিলাম, তখন বলতো কি কবে তাড়াতাড়ি তোমরা আসবে সরাও। একটাই কারণ ছিল, রাজনেতা যখন বিউরোক্রেটস উপরে ডিপেন্ড করে ডিসিশন নেবে, বিউরোক্রেট উপরে সরকার চালাবার জন্য ঠিক আছে, কিন্তু বিউরোক্রেটসের উপরে ডিপেন্ড করে যখন সরকার চালাতে শুরু করবে, পার্টি চালাতে শুরু করবে, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। নিশ্চয়ই বাংলার মানুষ বুদ্ধবাবুকে সরিয়ে ওনাকে এনেছিল, সেই লড়াইয়ের মধ্যে আমরাও ছিলাম। কিন্তু হঠাৎ 5 বছর পরে দিদিমণি হারিয়ে গেলেন, দিদিমণি এজেন্সির হাতে চলে গেলেন, আর যারা কোনোদিন রাজনীতি করলো না তাদের হাতে দলটা তুলে দিলেন। আমরা তো এ রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর কথা বললাম, যদি আপনাকে প্রশ্ন করি, খুব সংক্ষেপে উত্তর চাই, বিজেপি শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বেস্ট আপনার দেখা কে? বিজেপি রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী আছেন, একজন যোগী আদিত্যনাথ। বেশ, পরবর্তী র্যাপিড ফায়ারে যাব। পিসিআরকে বলবো প্লে করতে পছন্দের সেলিব্রিটি রাজনীতিবিদ। তিনজনের ছবি আপনি ভালো করে দেখুন। রাজনীতি, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া। 3, 2, 1 তিনজনই আমাকে ক্ষমা করবেন, রাজনীতিতে সেলিব্রিটিদের জগা নেই। রাজনীতিতে রাজনীতি করার লোক উচিত আছে, যারা হোল টাইম রাজনীতি করবে। আমি রাজনীতি করব আর লোকসভাকে ভাষণ দেব না, লোকসভাকে কোনো এতে পার্টিসিপেট করব না, বিধানসভা কোনো জিনিসে পার্টিসিপেট করব না, আমি রাজনীতিতে এসে সাংসদ হলাম বা এমএলএ হলাম আর তারপরে শুটিং এ ব্যস্ত থাকলাম, সেলিব্রিটিদের কোনো জায়গা নেই রাজনীতিবিদ হিসেবে আপনি বলছেন তো? আমি জন্য একমত তো। হ্যাঁ, সবার কারো করা উচিত না। আর পলিটিক্যাল পার্টিকেও এই সেলিব্রিটি ডেকে যে কোনো আমি এটা শুধু একজন পলিটিক্যাল পার্টি, রাজনীতিতে টাইম দিতে হয়। শতাব্দী রায় নিয়ে আপনার কি মূল্যায়ন? না, আমি বলছি শতাব্দী রায় টাইম দেয়, এখন তো আর এর মধ্যে থাকে না। শতাব্দী রায় লোকসভায় পার্টিসিপেট করে সবসময় সময় দেয়, ওর ওখান থেকে সেলিব্রিটি থেকে উঠে গিয়ে পলিটিশিয়ান হয়ে গেছে। কিন্তু যারা যেরকম নুসরত বা মিমি, এরা তো কোনোদিন যেতই না ওখানে, মানে বছরে একদিন কোনো দিন কোনো এতে বলে দিল। এখন ওই ধরনের পলিটিশিয়ান আজকে দেও একদিনও যায় না, ওই লাস্টে একটু দর বাড়াবার জন্য গিয়ে ওখানে ভাষণ দিয়ে এলো, আমি চলে যাচ্ছি, আমি এ হচ্ছি, আমি ও হচ্ছি। দলের লোক তার বিরুদ্ধে বললো কি এই নিচ্ছে ওই নিচ্ছে ওই নিয়ে। তো পলিটিক্সে থাকা উচিত। যা বলছিলেন তাতে দাঁড়ালো আপনার এই দল বদল, তৃণমূলে যাওয়াটা অ্যাডজাস্টমেন্ট এবং মানুষের জন্য। আপনি যদি বিজেপিতে না যেতেন মানুষের কি অসুবিধা হতো ব্যারাকপুরে? না দেখুন, ব্যারাকপুর এমন একটা জায়গা, সেখানে পলিটিক্যালি আপনাকে লড়াই লড়তেই হবে, নাহলে কিন্তু বাঁচতে পারবে না, ওই জায়গাটা বাঁচাতেও পারবে না। ওই জায়গাটা খুব ডেঞ্জারাস অবস্থায় পৌঁছে গেছে। আপনি অস্বীকার করবেন না বা স্বীকারও করবেন না, আমি জানি না কি করবেন, কিন্তু ব্যারাকপুর খুব কঠিন জায়গা পৌঁছে গেছে। সারা বাংলার মতন থেকে অনেক বেশি কঠিন জায়গায় পৌঁছে গেছে ব্যারাকপুর। আমাকে থাকতে হবে পলিটিক্সে। আপনি আপনার নামের পাশে ট্যাগ হয়ে থাকা বাহুবলী তকমা এবং আপনার এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ভার্সেস ওখানে পার্থভৌমিক, যাদের সম্পর্কে আপনি এত সুন্দর সুন্দর বিশেষণ ব্যবহার করলেন, সুবোধবাবু, একই সঙ্গে সোমনাথ শ্যাম, 3 বিধায়কের সম্মিলিত চেষ্টা, সংগঠন ভার্সেস আপনি একা,
লড়াই কতটা কঠিন এইবারে? দেখুন, বললাম না 10:90 লড়াই আছে। 10% লোক পাচ্ছে আর 90% লোক পাচ্ছে না। তারাও তো ভোটার, তারাও তো তৃণমূল হয়ে লড়াই করেছে। এই 90%টা আমার দিকে আছে। বেশ, এই জন্য এই তিনজনের কোনো দরকার পড়বে না। আপনার প্রশ্ন। আচ্ছা, বাহুবলী তকমা এটা মোটামুটি আপনার সঙ্গে জুড়ে গেছে, আপনার নামের সঙ্গে, রাইট? বারে বারেই এটা উঠে আসে। তো কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি একজন সিজন পলিটিশিয়ান, লোকে বলে আপনি খুব ঠান্ডা মাথার রাজনীতিবিদ। তাহলে এই বাহুবলী তকমার বাইরে গিয়ে আপনার পরিচিতিটা গেল না কেন? বাহুবলী তকমা বাইরে আপনার পরিচিতিটা গেল না কেন? মানুষ এখনো কেন শুধুই অর্জুন সিংকে বাহুবলী রাজনীতিবিদ হিসেবে দেখবে? না, আপনার ভুল ধারণা আছে। ওখানকার মানুষ আমাকে বাহুবলী মনে করে না, আমাকে একটা প্রতিবাদী মানুষ করে। কিছু মিডিয়া আপনাদের মতন আছে, তারা আমাকে বাহুবলী ট্যাগ লাগিয়ে দেয়, বা যারা আমার বিরোধী থাকে তারা আমার বাহুবলী ট্যাগ লাগিয়ে দেয়। বাহুবলী কাকে বলা? যারা এক্সটর্শন করে, যারা তোলাবাজি করে। অর্জুন সিং কাছে ইনকামিং নেই, অর্জুন সিং কাছে আউটগোয়িং আছে। আমি বাহুবলী নেই। হ্যাঁ, ভারতবর্ষে মানুষ আমাকে চিনে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন? ভারতবর্ষে মানুষ আপনাদের মিডিয়াকে দেখেই একটা পারসেপশন তৈরি করে কে লোকটা লড়ছে। যখন আমি তৃণমূলে গেলাম, বহু মানুষ আমাকে বলতো, আরে क्यों चला गया है आप उधर, आप तो अच्छा विरोध लड़ाई करने वाला आदमी है। তো এটাকে কে বাহুবলী বলে দিল, কে কি বলে দিল, আমি ডোন্ট কেয়ার, আমি সব নিয়ে পরোয়া করি না। ব্যারাকপুরে মানুষ আমাকে এটা জানে কি ব্যারাকপুরে একটা সোনা দোকানের ব্যবসায়ী ছেলে খুন হলো, পার্টির বিরুদ্ধে গিয়ে অর্জুন সিং অন ক্যামেরা বলল কি এখানকার পুলিশ কমিশনারের 100 মিটারের দূরে একটা ছেলে খুন হচ্ছে, আর যারা অপরাধী তারা তৃণমূলের কাউন্সিলর বাড়ি থেকে বেরিয়ে অপরাধ করছে। এটা কিন্তু অর্জুন সিংই বলতে পারবে। এই যাদের নাম নিলেন না, যাদের ওই র্যাপিড ফায়ারে দেখালেন, তারা কি বলতে পারবেন? কেন? এদের রোজগারটাই পার্টির জন্য আছে। অর্জুনবাবু, রাজনীতিকদের ড্রেস সেন্স কেমন সেটাও কিছুটা ম্যাটার করে চর্চা। সোমেন মিত্র বলতেই একটা সার্টেন ইমেজ ভেসে ওঠে। অর্জুন সিং মানেই হচ্ছে হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, হোয়াইট স্নিকার্স, এবং বিজেপিতে যাওয়ার পরেও পরের দিন যে ইমিডিয়েটলি ঘড়িও সাদা, এবং ইমিডিয়েটলি যে ওই গেরুয়া চাপিয়ে খুব নিজেকে বিজেপি প্রমাণ করা, এটা আপনাকে দেখিনি, খুব রেয়ার, একটা বড় জোর উত্তরীয়। এটা কি আপনার জ্যোতিষীর বলা এই হোয়াইটটাকে ধরে রাখা, নাকি কালার থেরাপি, নাকি অন্য কিছু আছে? না, মানে আমি গেরুয়া সেজে গেরুয়া হবো এরকম কোনো ব্যাপার নেই। বা আমাদের ভারতীয় জনতা পার্টিতে বা কোনো দলে এই পড়তে হবে এই বলে তাকে সাজতে হয় আমার মনে নেই, এটা বা মনে করা উচিতও না। হোয়াইট ড্রেস একটা আপনার উপরে কি স্যুট করছে, এটা একটা বড় ব্যাপার আছে। ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। পান খেলে আমি নিজের মুখটা আয়নার সামনে গেলে আমার নিজে খারাপ লাগে, এই কীরকম মুখে লাল লাল হয়ে যাচ্ছে, এটা আমার পছন্দ নেই, আমি খাই না। জীবনে মানে 1-2 বার খেয়ে টেস্ট করেছি, আমার এটা পছন্দ নেই। ওরকম অন্য কোনো ড্রেস আমার কিন্তু পছন্দ হয় না। বা আমাকে যারা আমার ফ্যামিলির লোকেরাও আছে যারা না এটাই ঠিক আছে, বা আমার যারা বন্ধু বান্ধব আছে এই ড্রেসটা ঠিক আছে। খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করবো, কত সেট আছে আপনার? কতগুলো হোয়াইট শার্ট, কতগুলো হোয়াইট প্যান্ট? আমার যেখানে আমি মানে যাই, মানে ধরুন আমার দিল্লিতে বা এখানে মানে প্রায় আলমারিটা ভর্তিই থাকে। তাহলে তো গুণে শেষ করা যাবে না। তন্ময়ের চোখা প্রশ্ন, একটা বিষয় জিজ্ঞাসা করবো অর্জুনদা, সেটা আপনাকে, যে সততা নিয়ে নানান প্রশ্ন উঠছে এখন, চুরি, চাকরি চুরি, সমস্ত কিছু চুরি, এইটা নিয়ে প্রশ্ন উঠছে। সততার প্রশ্নে আপনি এর আগে যখন বাম জমানা ছিল তখন আপনি মুখ্যমন্ত্রীকে দেখেছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপনি তারপরে দেখেছেন আপনার নেত্রীকে বিরোধী নেত্রী হিসেবে এবং পরে মুখ্যমন্ত্রী হিসেবে। পরিষ্কার উত্তর চাইবো, কোনো রকম এড়িয়ে যাবেন না। সততার প্রশ্নে আপনি কাকে এগিয়ে রাখবেন, বুদ্ধদেব ভট্টাচার্য না মমতা বন্দ্যোপাধ্যায়? সৎ মানুষ ছিলেন বুদ্ধবাবু। উনি ওই ব্যুরোক্রেটসের মধ্যে পড়ে নিজের জায়গাটাকে, বামপন্থী সিস্টেমটাকে উনি একটু মানে ভাবলেন কি বামপন্থী থেকে দূরে গিয়ে ইন্ডাস্ট্রি, বামপন্থী থেকেও ইন্ডাস্ট্রি আনা যেতে পারে। কমিউনিস্ট যেখানে রাজ আছে, ধরুন চায়না বা রাশিয়া, ওখানে কি ইন্ডাস্ট্রি নেই? আছে, কিন্তু ওই পলিসি থেকে উনি বেরিয়ে যেতে গেলে এটা বিপদে পড়লেন। সৎ মানুষ, কিন্তু আমি মনে করি বাংলা নয় ভারতবর্ষে মানুষ যদি বুদ্ধবাবুকে কেউ চিনে তো এটা বলতে পারবে না কি বুদ্ধবাবু অসৎ মানুষ ছিলেন। বেশ, চোখা প্রশ্ন, সৈকত বসু।
অর্জুনবাবু, আপনি বললেন যে ব্যারাকপুরের মানুষকে সন্ত্রাস থেকে বাঁচানোর জন্য আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। এখন সেই সময় আমরা দেখেছি ব্যারাকপুর বারবার অশান্ত হয়েছে, আপনার বাড়ির সামনে বোমা পড়েছে, এমনকি সেটা নিয়ে এনআইএ তদন্ত পর্যন্ত হচ্ছে। একটা বিরাট বড় মাপের ব্যাপার। এনআইএ তদন্ত তো খুব ছোটোখাটো ঘটনায় হয় না। আবার আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে এসেছেন। এইবারের লোকসভার ভোটে আবার কি ব্যারাকপুর অশান্ত হবে? আবার সেই রক্তপাত এবং হিংসা আমরা দেখতে পাবো? দেখুন, রক্তপাত হিংসা সবসময় দেখবেন বাংলা, বিশেষ করে পশ্চিমবাংলা, এটা আবার অন্য স্টেট হলে অন্য কথা হয়ে যাবে। বাংলায় কিন্তু সবসময় স্টেট স্পন্সর ক্রাইম হয়। আপনি সরকারি দলে থাকলে আপনার 7 খুন মাপ, আপনাকে পুলিশ এফআইআরও নেবে না। কিন্তু এখন ইলেকশন শুরু হয়েছে, ইলেকশন কমিশন কি বলছে? অপরাধীদেরকে ঠেকাতে হবে। আর আপনি যদি নজর দেন, আমার কাছে ব্যারাকপুরে এখন পর্যন্ত 150 লোকের 107 কেটেছে লোকাল থানা। আর ফোন করে চমকাচ্ছে, এই শুনুন, আপনি তো কি করছেন এখন, আপনি নাকি বিজেপির সঙ্গে অর্জুন সিংয়ের সঙ্গে যোগাযোগ করছেন। থানার মানে থানা দিয়ে সরকার চলবে, থানা দিয়ে ইলেকশন হবে। এই জায়গাতে যখন স্টেট স্পন্সর ক্রাইম যখন হয়, তখন এই অপরাধীদের মানে বল্লে বল্লে হয়ে যায়। আপনি বিশ্বাস করবেন না, অপরাধীদেরকে স্টেট বলা হয়েছিল তখন কি মেরে দাও অর্জুন সিংকে। আমি একটা কমপ্লেন লজ করেছিলাম খুদ মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলাম কি ওখান থেকে আমাকে খুন করাবার চক্রান্ত হয়েছিল। কোনো উত্তর পাইনি। রাজ্যপাল দিয়েছিল ইনকোয়ারি করা জেনে ডিজিকে, ডিজি কোনো উত্তর দেয়নি। কিন্তু এটা আটকানো হয়েছিল। যে দুটো অপরাধীকে আনা হয়েছিল, সেই দুটো অপরাধী কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিল, এখানে করেনি। আর তারপরে যেটা বোঝা যাচ্ছে কি যদি 35টা সিট বিজেপি পায় বা 30টা সিট বিজেপি পায়, তাহলে সোকল যেটা স্টেট স্পন্সর ক্রাইম যে যাদেরকে দিয়ে অর্গানাইজ করা হবে, তারা কিন্তু রাতারাতি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আসলে অর্জুন বাবু ঠিক এই জায়গাতেই আপনাকে মানে কাটছি, আপনার কথাটা কেটেই বলছি। আমরা যখন খবর করি এবং আমরা বলি, ইনফ্যাক্ট আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় ব্যারাকপুরে বোমাবাজি বা গুলি চলার খবর করলে আমরা বলি যে যদি ব্যারাকপুরে গুলি না চলে, যদি বোমাবাজি না হয়, এটাই যেন একটা খবর হয়ে দাঁড়িয়েছে। আমরা মানে বলতেই পারি এই অনুষ্ঠান থেকে যে এবারে এটা রক্তপাত শূন্য ভোট যদি ব্যারাকপুর শিল্পাঞ্চলে দেখা যায়। কিন্তু আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। আর এবার প্রশ্নের উত্তর দেবেন অর্জুন সিং, হ্যাঁ বা নয়। আমি পিসিআরকে বলবো গ্রাফিক্স প্লেটগুলো একবার প্লে করতে। প্রথম প্রশ্ন অর্জুন সিং এর জন্য কি রয়েছে? অর্জুন সিং ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী হলে বেশি ভোটে জিততেন, হ্যাঁ অথবা নয় উত্তর? অর্জুন সিং এর উত্তর না। বেশ, আমি পরের প্রশ্ন পিসিআরকে বলবো প্লে করতে। আচ্ছা, প্রবীণদের টিকিট না দিলে তৃণমূলের ফল ভালো হতো, অর্জুন সিং কি মনে করছেন? না। বেশ, পরবর্তী প্রশ্নের দিকে যাব। নিয়োগ দুর্নীতি নিয়ে সরব না হয়ে আপনি কি ভুল করেছিলেন? অনেস্ট রিপ্লাই। পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, এবারের ভোটে ব্যারাকপুর শান্ত থাকবে? ঠিক যেই প্রশ্ন কিছুক্ষণ আগেই করা হচ্ছিল, আলোচনা হচ্ছিল। ইয়েস, এটা ব্যারাকপুরবাসীর জন্য, হ্যাঁ এটা অবশ্যই এটা ব্যারাকপুরবাসীর জন্য অনেকটা স্বস্তির জায়গা। এবং আমাদের এই পর্বের শেষ প্রশ্ন, শেষ প্রশ্নের দিকে আমরা নজর রাখবো। ভবিষ্যতে অর্জুন সিংকে রঙিন পোশাকে দেখা যাবে, এই সাদা পোশাকের বাইরে? সময় নিন, সময় নিয়ে উত্তরটা দিন, কয়েক সেকেন্ড ভাবার জন্য। আমার কোনো রঙিন পোশাক নেই। উত্তরটা ওখানে হবে। ভবিষ্যতে অর্জুন সিংকে রঙিন পোশাকে দেখা যাবে? অর্জুন সিং এর উত্তর অর্জুন সিং এর উত্তর না। একদম স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন না, কোনোদিনই তাকে রঙিন পোশাকে পাওয়া যাবে না। কিন্তু আমাদের এই অনুষ্ঠান অর্জুন সিং অ্যান্ড 5 এডিটর্স একেবারে শেষের দিকেই আমাদের 5 জন এডিটরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ আপনারা যারা এই মুহূর্তে TV9 বাংলা দেখছেন, যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, তাদের কাছে সত্যি এটা অভিনব, হ্যাঁ কি না? জানাতে ভুলবেন না সোশ্যাল মিডিয়ায়। এবং অর্জুন সিংকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওয় আসার জন্য। ব্যারাকপুরে অর্জুনের লক্ষ্যভেদ হোক, আমাদেরও নজর থাক সেদিকে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।